হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটা এক্সপ্লোরেশন করতে যাচ্ছি তার অপেক্ষায় আমরা অনেক দিন ধরে আছি। আমরা আজকে এক্সপ্লোরেশন করতে যাচ্ছি সুপারস্টার রণবীর সিং এর করা ধুরন্ধর মুভিটিতে এত সুন্দর অ্যাকশন স্কেল আর এত সুন্দর অ্যাক্টর নিয়ে করা হয়েছে যে আপনার মাথা ঘুরিয়ে দিবে এবং মুভির লাস্ট পর্যায়ে তো একদম অন্যরকমই। সো আপনাদের মাঝে স্পয়লার না দিয়ে এবং ইন্ট্রো বড় না করে চলুন মুভি এক্সপ্লোরেশন শুরু করা যাক। মুভির প্রথম দৃশ্যে আমরা দেখতে পারি একজন লোক একটা প্লেনের সামনে দাঁড়িয়ে আছে। প্লেনটিও একটি বর্ডার এলাকাতে আছে। তখন কয়েকটা গাড়িতে করে সেখানে আরো একজন লোক এসে উপস্থিত হয়। তারপর তাদের দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে একটি প্লেন হাইজ্যাক হয়েছে এবং সেই প্লেনে 36 জন টেরোরিস্ট আছে যারা পুরো প্লেনের লোকজনকে কবজা করে রেখেছে। চশমা পরা ওই লোকটি অন্য লোকটিকে বলতে থাকে, স্যার ওরা 36 জন টেরোরিস্ট আছে, ওরা আরো 3 জন টেরোরিস্ট ছাড়াতে চায় এবং তারা টাকাও চায়। স্যার আপনি আমাকে কিছু টাইম দিন, আমি সবকিছু ঠিক করে দেব। তখন অন্য লোকটি বলে যে না, সেটা পসিবল না, অনেক সময় হয়ে গেছে, পিএম এর উপর অনেক চাপ এবং প্লেনে যারা ছিল তাদের বাড়ির লোকজন পিএম এর ভবনের সামনে গিয়ে অনশনে বসেছে। সো আমাদের টেরোরিস্টদের কথা মেনেই নিতে হবে। তখন তারা ওই প্লেনের ভিতরে ঢুকতে শুরু করে। আমরা বুঝতে পারি যে এই প্লেনটি আসলে হাইজ্যাক হয়েছে। তারপর তারা প্লেনটির ভিতরে যায়। তখন এক টেরোরিস্ট তাদের বলে, আমরা আমাদের টাকা কখন পাবো এবং আমাদের লোকদের কখন ছাড়া হবে। তখন চশমা পরা ওই লোকটি বলে যে তোমরা যাদেরকে ছাড়াতে চাচ্ছ সেই 3 জনকে আমরা কালকেই ছেড়ে দিব। তখন এক টেরোরিস্ট বলে, আর টাকার বিষয়টা কি হলো? বলো টাকা তুমি আজকে রাতেই তোমার দুবাই অ্যাকাউন্টে পেয়ে যাবে, কিন্তু আমাকে কথা দিতে হবে আমার হোস্টেসদের যেন কোনো ক্ষতি না হয়। তখন টেরোরিস্ট গুলো বলে তেমন কোনো কিছু হবে না। তখন চশমা পরা লোকটি বলে, আমি আমার হোস্টেসদের সাথে কথা বলতে চাই। তারপর দেখা যায় যে ওখানে যত হোস্টেস ছিল সবার চোখেই কাপড় বাঁধা আছে। তিনি সবাইকে বলে আপনারা আপনাদের চোখের কাপড় খুলতে পারেন আর প্লেনের জানলাও খুলে দিতে পারেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা কেউ ভয় পাবেন না, আমি অজয় সানিয়াল, ভারতের আইবিচি, আমরা আপনাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। এরপর তিনি অনেক কথা বলে লাস্টে বলেন ভারত মাতা কি, কিন্তু কেউই ওই পাশ থেকে জয় বলার সাহস পায় না, কারণ টেরোরিস্টরা তাদের দিকে বন্দুক তাক করে বসেছিল। এরপর সেখান থেকে তারা চলে যায়। আর এই যে সময়টার কথা হচ্ছে এটা হলো 1999 সালের 30 ডিসেম্বরের কথা। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই এই টেরোরিস্ট অ্যাটাকের বিরুদ্ধে অজয় একটা প্ল্যান তৈরি করে। সেই প্ল্যানটা তাদের চিফকে দেয়, কিন্তু সে যেন সেটা খুব একটা গুরুত্বই দেয় না। এরপর তাদের বিভিন্ন ডিসকাশন চলে, বলে আমেরিকার অনেক প্রেশার আছে, এখন এগুলো কিছুই করা যাবে না। তিনি সেটা পড়েও ওইভাবে দেখেন না। এর পরবর্তী দৃশ্য শিফট হয় 2001 সালে 13 ডিসেম্বর। আমরা দেখতে পাই ইন্ডিয়ার পার্লামেন্ট, তার সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে চেকপোস্টে। তখনই সেই চেকপোস্ট গুলো ভেঙে একটা সরকারি গাড়ি ঢুকতে থাকে। পুলিশরা অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। তারা ওখানে ঢুকার পরপরই গুলি বর্ষণ শুরু করে। পুলিশ এবং তাদের মধ্যে একের পর এক গুলি চলতে থাকে। গুলি খেয়ে অনেক পুলিশ আঘাতপ্রাপ্ত হয়। তখন কয়েকজন টেরোরিস্ট তো তাদের বুকে বোম লাগিয়ে সেগুলো ব্লাস্ট করে দেয়। এর কিছুক্ষণ পর পরিবেশ আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। আসলে এখানে টেরোরিস্টরা হামলা করেছিল। তারপর সেখানে অজয়ও আসে। অজয় এসে দেখে পুলিশদের অবস্থাও খুব খারাপ, আর যতগুলো টেরোরিস্ট ছিল তারা সবাই মারা গেছে। অজয় তার সামনে পুলিশ অফিসারদের মরতে দেখে সে যেন নিজেকে আর ঠিক রাখতে পারে না। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি অজয় এবং তার চিফ অর্থাৎ আইবি এর চিফ একসাথে বসে একটা বৈঠক করছে। সেখানে আইবি এর চিফ বলে, অজয় আমি তোমার প্ল্যানটা পড়ে দেখেছি। তোমার ওখানে 3টি প্ল্যান ছিল, যা প্রথম 2টি এখন কার্যকর করা সম্ভব নয়, 3য় নাম্বারটাতে যাওয়া যায়, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। অজয় বলে, স্যার 2 বছর পর আপনি আমার ফাইলটা পড়লেন, আর কখনো কখনো তো এটা শুরু করতেই হবে, তা নাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তারা তো থেমে থাকছে না, তারা তো একের পর এক টেররিস্ট অ্যাটাক করেই যাচ্ছে। তখন তাদের চিফ বলে, আচ্ছা তুমি তাহলে তোমার মিশনটা শুরু করো। আর এই মিশনের নাম ছিল ধুরন্ধর। এই মুভিটা চ্যাপ্টার করে ভাগ করা হয়েছে। এতক্ষণ চলছিল প্রথম চ্যাপ্টার, এবার শুরু হলো দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারের নাম ছিল স্ট্রেঞ্জার ইন দ্য ল্যান্ড অফ শ্যাডো, আর এই চ্যাপ্টার শুরু হয় 2004 সালে। এখানেই প্রথম আমরা আমাদের নায়ককে দেখতে পাই, রণবীর সিং ওরফে হামজা আলী মিরাজ। এখানে হামজা সহ আরো কয়েকজন মিলে পাকিস্তানে অবৈধভাবে প্রবেশ করছে। এরপর পাকিস্তানে ঢুকে হামজা চলে আসে একটি রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে একজন লোক লাচ্ছি বিক্রি করছিল আর জোরে জোরে বলছিল, ডার্লিং ডার্লিং দিলকু তোরা পিও পিও
লাচ্ছি ছোড়া। তখন হামজা সেখানে বসে একটি কাগজ বের করে এবং ওই কাগজেও সেম কথাটাই লেখা ছিল। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি যে লোকটা আসলে লাচ্ছি বিক্রি করছে উনিও আসলে আইবি এর একজন এজেন্ট। তারপর হামজা ওই লোকটির কাছে যায় এবং বলে এখানে কোনো কাজ হবে কিনা। তখন ওই লোকটি বলে এখানে লাচ্ছি ছাড়া আর কিছুই হবে না। এরপর হামজা সেখান থেকে বের হয়ে যায় এবং রাত গড়িয়ে আসে। রাতে যখন ওই লোকটা দরজা অফ করতে যাবে ঠিক তখন দেখতে পায় হামজা রাস্তার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু হামজা তাকে কিছু বলবে বা তিনি হামজাকে কিছু বলবে এর আগেই সেখানে কয়েকজন লোক চলে আসে এবং হামজার গলায় ছুরি ধরে বসে। তারা বলে তুই তো দেখতে খুবই সুন্দর। এই বলতে বলতে একটা ছেলে হামজার প্যান্টের ভিতর হাত ঝুঁকিয়ে দেয়, মানে ছেলেটা একটু গে টাইপের ছিল। এরপর হামজাকে উল্টাপাল্টা কথা বললে হামজা তাদের সাথে মারামারি শুরু করে দেয়। সে যখন মারামারি করছিল তখন ওই লোকটা হামজার দিকে তাকিয়েছিল, এজন্য হামজাও তার দিকে তাকাতে গুন্ডারা হামজার উপর হামলা করে বসে এবং এক পর্যায়ে হামজাকে কাবু করে ফেলে। ওই লোকটা ওখান থেকে শাটার টেনে ভিতরে চলে যায়। তারা কাবু করে হামজার সাথে দুষ্টু কাজ করতে চায়, কিন্তু তখনই সেখানে চলে আসে পুলিশ। তারা পুলিশের গাড়ি থেকে ভো দৌড়ে চলে যায়, কিন্তু হামজার মাথায় অনেক ব্যথা পায়। হামজা নড়তে পারে না, সে পাশে থাকা ডাস্টবিনের উপরই শুয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই পরের দিন সকালবেলা ওই লোকটা হামজাকে ডেকে তোলে এবং খাবার খেতে দেয়। হামজা খাবার খেতে থাকে, তখন ওই লোকটা জিজ্ঞেস করে তোমার নাম কি? তখন হামজা বলে হামজা আলী মাঝারি। এরপর ওই লোকটা হামজাকে কাজ দেয় এবং তাকে বিভিন্ন কাজ শেখাতে থাকে। হামজা সেখানেই কাজ করতে থাকে। এভাবেই সে বিভিন্ন টেবিল মোছে, বিভিন্ন কাজ করে। এভাবেই কেটে যায় পুরো 1 বছর। হামজাও বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ভাবতে থাকে। তার কল্পনাতে আমরা দেখতে পারি কয়েকজন মানুষকে মেরে ফেলা হচ্ছে। আমরা এই দৃশ্য থেকে বুঝতে পারি যে এরা আসলে হামজার পরিবার ছিল, তার বোন, মা, ভাই এমনই ছিল এরা। কিন্তু হামজার সাথে বা হামজার পরিবারের সাথে আসলে যে কি হয়েছে আমরা এখনো পর্যন্ত জানতে পারি না। তারপর একদিন হামজা এবং তার দোকানের মালিক অর্থাৎ জামেল সাহেব একসাথে এক জায়গায় চা খেতে বসে। তখন জামেল সাহেব বলতে থাকে তিনি এখানে এসে কিভাবে তার নেটওয়ার্ক তৈরি করেছে, তিনি 6 বছর যাবত এখানে আছে এবং বিভিন্ন কথা হামজাকে শেয়ার করতে থাকে। তিনি আরো বলে এই জায়গায় 2টা গ্যাং আছে, একটি গ্যাং হলো বাবু ডাকাত এবং আরেকটি গ্যাং হচ্ছে রহমত ডাকাত। তখন হামজা জিজ্ঞেস করে দুইজনের পদবী ডাকাত? জামিল বলে আসলে এরা দুইজনই এক বাবারই 2 সৎ সন্তান। এই নিউজ যখন রহমত ডাকাত পায় তখন সে তার নিজের মাকে নিজেই হত্যা করে ফেলে। তো তোমার এই দুইজনের যে কোনো একজনের সাথে সামিল হতে হবে। কিন্তু বাবু ডাকাতের লোকজন একটু অন্য টাইপের। তোমার মনে আছে তুমি যখন প্রথম দিন এসেছিলে সেদিন একটা লোক তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল রাতে? ওই লোকটা হলো বাবু ডাকাতের লোক, আর রহমত ডাকাতের লোক মোটামুটি টাইপের লোক। এর পরবর্তী দৃশ্যে আমরা বাবু ডাকাতকে দেখতে পাই যে জামিলের কলার ধরে বলছে তুই রহমান ডাকাতের বাসায় গেছিলি, তুই আমার এলাকায় দোকানদারি করিস আর রহমত ডাকাতের বাড়ির অনুষ্ঠানে দোকান দিস। তখন সে বলে ভাই আমি কি করব, আমাকে রহমত ভাই বলছিল তার ছেলের জন্মদিনে সেখানে দোকান দিতে, আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। তখন বাবু ডাকাত বলে এটা যেন মাথায় থাকে এবং হামজার দিকে তাকে একটু দুষ্ট হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেদিন রাতে যখন জামিল এবং হামজা তাদের ঘরে গোপন কথা বলছিল তখন সেখানে আরো একজন লোক আসে। তখন জামিল, হামজা এবং নতুন লোকটার নাম হলো রেজওয়ান, এদের দুজনের পরিচয় করিয়ে দেয়। রেজওয়ান হলো আইবি এর একজন এজেন্ট এবং সে এখানে হামজার আগে এসেছে এবং সে একটা গ্যাংয়ের সাথেও যুক্ত আছে। তখন সে হামজাকে বলে তুমি যদি রহমতের গ্যাংয়ের যুক্ত হতে চাও তাহলে তোমার একটা কাজ করতে হবে। আগামী দিন পার্টিতে রহমতের ছেলের উপর হামলা করা হবে, তুমি যদি তাকে বাঁচাতে পারো তাহলে তুমি রহমত গ্যাংয়ে খুব সহজেই ঢুকতে পারবা, আর যদি মনে করো যে তাকে বাঁচাতে পারবে না তাহলে অন্য কিছু চিন্তা করি। তখন হামজা খুব কনফিডেন্সের সাথে বলে কোনো সমস্যা নেই, আমি তাকে বাঁচাতেই পারবো। তার পরের দিন তারা সেই পার্টিতে যায়। পার্টিতে যাওয়ার পরে দেখতে পারে রহমতের ছেলের সাথে আরো একটি ছেলে আছে যে ছিল ছোট। তখন আমরা জিজ্ঞেস করে এই ছোট ছেলেটাকে? তখন বলে এই ছোট ছেলেটা হলো রহমতের ছোট ছেলে। যাই হোক তুই ওদিকে যা, আমি রহমতের ছোট ছেলেটাকে সামলাচ্ছি। কিন্তু ভাগ্য যেন সহায় হয় না। ঠিক যখনই অন্য গ্যাংয়ের লোক রহমতের ছেলেকে মারতে আসে তখনই তার ছোট ভাইও সেখানেই ছিল। এরপর গুলিগালা শুরু হলে একের পর এক রহমত গ্যাংয়ের লোক মারা যেতে শুরু করে। তখন হামজাও তাদের উপর গুলি করতে থাকে। এক পর্যায়ে এরকম গুলি করতে করতে অন্য গ্যাংয়ের লোকদের শুয়ে ফেলে এবং অন্য গ্যাংয়ের লোকেরা কোনো মতে তাদের প্রাণ নিয়ে বাঁচে। কিন্তু একদম লাস্ট পর্যায়ে দেখা যায় যে রহমতের বড় ছেলে মারা গেছে। তারপর তারা হসপিটালে তাদের নিয়ে যায়। তখন সেখানে এসে উপস্থিত হয় রহমত, অর্থাৎ আমাদের সেই অনেক পুরানো নায়ক
অক্ষয় খান্না, সে যেন নতুন লোকে একদম হিরোর মতো প্রবেশ নিচ্ছে। তখন রহমতের ছোট ছেলেটা রহমতকে সবকিছু বলে। রহমত তাকে বলে যে একে 2 লাখ টাকা দিয়ে দাও। তখন হামজা বলে, আমার স্যার কোনো টাকা লাগবে না, আপনি আমাদের জন্য অনেক করেছেন। যে পাকিস্তানে আমাদের মানুষ বলে গণ্য হতো না, আপনি আমাদের মান সম্মান দিয়েছেন, আমার টাকা লাগবে না। এখানে আসলে রণবীর তার পরিচয় দিয়ে বলছো নামে। আসলে তাদের স্বাধীনতার পর এদের খুব একটা কেউ সম্মান দিত না, আর সেই প্রতিবাদেই আসলে রহমত তাদের পাশে দাঁড়িয়েছিল। সেই গোষ্ঠীর পাশে থাকার জন্যই বলে যে আমার টাকা দেওয়া লাগবে না, আপনি যে আমাদের এত সম্মান দিয়েছেন এজন্যই আমি কাজটা করেছি, আমার এটা ফরজ কাজ ছিল। তখন তারা খুব অবাক হয়ে যায় এবং তারা আরো জানতে পারে যে হামজার বড় ভাই আর্মিতে ছিল, যার জন্য তার বন্দুক নিয়ে অনেক ধারণা আছে। এরপর তারা হামজাকে একটা রিভলভার দিয়ে দেয় এবং তাদের একজন লোককে বলে এর খেয়াল রাখতে, এবং হামজাকে তার গ্রুপের সাথে যুক্ত করে নেয়। সেখানে করাচির মন্ত্রী এসে উপস্থিত হয়। তিনি তাদের অনেক সহমর্মিতা দেখায়। তিনি বলে যে তোমরা এর প্রতিশোধ নিবে, কিন্তু এখন না, সামনে রয়েছে ইলেকশন, ইলেকশনের মধ্যে এরকম আমরা না করি। একবার আমরা ইলেকশনটা জিতে যাই, এরপর ওদের সবাইকে একদম হালাল ভাবে জবাই দিব। এসব বলে তিনি সেখান থেকে চলে যায়। তারাও বেশ কিছুদিন অনেক চুপচাপই ছিল, কারণ সামনে ইলেকশন। এর মধ্যে তারাও যেন কিছু করতে পারছিল না। রহমতের অনেক খারাপ লাগছিল, তার ছেলে মারা গেছে, কিন্তু সে প্রতিশোধ নিতে পারছে না। এরপরও সে চুপ করেই ছিল। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হামজাকে নিয়ে এসেছে রহমতের গোডাউনে, যেখানে আসলে নকল পিস্তল তৈরি করা হতো। এই পিস্তলগুলো ঠিকঠাক ভাবেই কাজ করতো এবং একদম নতুনের মতোই ছিল, কিন্তু এই পিস্তলগুলোর সমস্যা ছিল একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবারে এই পিস্তলের সবকিছুই একদম পারফেক্টলি কাজ করতো, যেন একদম আসল পিস্তল। এবং তারা হামজাকে দলে নিয়ে তাকে একটা রুমও দিয়ে দেয় যেখানে হামজা থাকতে পারে। এরপর রহমত একদিন টিভিতে দেখে যে একটা নিউজ হচ্ছে, যে নিউজে তার ছেলের মৃত্যুর কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে রহমত কি ইলেকশনের জন্য অপেক্ষা করছে, নাকি রহমতের গ্যাংয়ে কোনো জোন নেই, তারা কোনো প্রতিশোধ কেন নিচ্ছে না। এরকম বিভিন্ন কটু কথা ওই নিউজ সাংবাদিক বলতেছিল রহমতকে নিয়ে। এরপর টিভি অফ করে রহমত চলে যায় তার গ্যাংয়ের ছেলেপেলের কাছে। তার গ্যাংয়ের ছেলেপেলের প্রত্যেককে আলাদা আলাদা করে রহমত জিজ্ঞেস করতে থাকে, আমার ছেলেকে যে মারা হয়েছে, আমার কি এখন প্রতিশোধ নেওয়া উচিত? সবাই ইন্ডিভিজুয়ালি বলতে থাকে, কিন্তু সবারই কথা যেন একরকম ছিল, যে স্যার সামনে ইলেকশনটা ভাই শেষ হোক, তারপর আমরা প্রতিশোধটা নিব। এর অবশ্য কারণও ছিল, কারণ তাদের গ্যাং চালানোর যত টাকা আসতো তার সবই মন্ত্রীই দিত, যার জন্য তারা তার মন্ত্রীর কথার বাইরেও যাইতে পারছিল না। তখন রহমত হামজাকেও জিজ্ঞেস করে, আমার কি প্রতিশোধ নেওয়া উচিত? হামজা বলে, হ্যাঁ প্রতিশোধ নেওয়া উচিত। তখন রহমতের ডান হাত বলে উঠেছে, কি বলছিস তুই? তখন রহমত তাকে থামিয়ে দেয়, হামজাকে বলতে বলে, তুই কি বলতে চাস? হামজা বলে, আমাদের প্রতিশোধ নেওয়া উচিত। আমরা যদি ইলেকশন পর্যন্ত ওয়েটই করি, অর্থাৎ আমরা ইলেকশনে অলরেডি হেরেই গেছি, কারণ আমরা ইলেকশনে ভয় পাচ্ছি, আর আমাদের প্রতিশোধ নেওয়ার এটা রাইট নেই, কারণ আমাদের প্রতিপক্ষও চিন্তা করছে যে আমরা ইলেকশনের পরে তাদের উপর প্রতিশোধ নিব, যার জন্য তারা কেউ প্রস্তুতি নেয়। এখন তারা সবাই বলছে এখন আমরা কোনোভাবে প্রতিশোধ নিব না, অর্থাৎ তাদের কোনো প্রস্তুতিই নেই। সো এই সময়টাতে আমরা সবচেয়ে ভালোভাবে রিভেঞ্জটা নিতে পারবো। তখন হামজা বলে, আচ্ছা ঠিক আছে, তোরা সব তৈরি হ, একবারে সবাইকে ছাঁটাই করব। এরপর তারা একটা প্ল্যান করে সবাই মিলে বাবু ডাকাত গ্যাংয়ের উপর হামলা করে বসে। বাবু ডাকাত গ্যাংয়ের এক একজনকে খুঁজে বের করে তাদেরকে সবাইকে মারতে শুরু করে। তাদের এক একজনকে এক একভাবে মারে, কাউকে ছাদ থেকে ফেলে দেয়, কাউকে গুলি করে, কাউকে গরম তেলের মধ্যে ঢুকিয়ে মারে, আর কাউকে গ্যাস দিয়ে উড়িয়ে ফেলে। এবং বাবু ডাকাতকে সবার লাস্টে এসে রিক্সা থেকে উড়িয়ে দেয়, এবং উড়িয়ে দেওয়ার পরে সেখানে এসে উপস্থিত হয় রহমত। এবং রহমত বাবু ডাকাতকে একটি ওজন মাপা কেজি দিয়ে বেধরম মারতে থাকে, এবং তার মাথা পুরো থেতলে দিয়ে নৃশংসভাবে তাকে ওখানেই মেরে ফেলে, এবং সেখানে দাঁড়িয়ে বলে, এখানে আমি আছি এবং আমিই থাকবো। এরপর থেকে এই বাবু ডাকাতের এলাকায় এই রহমত রাজ করবে, আর কেউ কোনো কথা বলতে পারবে না। এরপর আমরা দেখতে পারি চ্যাপ্টার 4, বুলেট অ্যান্ড রোজেস, 2007 সাল। এই দৃশ্যে আমরা দেখতে পাই যে রহমত আসলে যে পার্টিকে সাপোর্ট করেছিল সেই পার্টি জিতে গেছে, এবং সেখানে সেই নেতা দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে হঠাৎই এন্ট্রি হয় রহমতের। তখন যেন উৎসুক জনতা আরো জোরে জোরে স্লোগান দিতে থাকে, আর সেই মঞ্চের নিচে দাঁড়িয়েছিল হামজা, এবং মঞ্চের পাশে বসা সিটে বসেছিল ওই নেতার মেয়ে, যে হামজাকে দেখে তার ভালো লেগে যায়। সে হামজাকে নোটিস করতে থাকে, সে কানে ইয়ারফোন দিয়ে বারবার হামজার দিকে তাকায়। তখনই তার মা চলে আসে, তার মা এসে বলে স্টেজে যেতে, কিন্তু সে বলে আমার বাবা এমপি হয়েছে, আমি এমপি না, আমি উপরে যাব না। কিন্তু তার মা তাকে অনেক বকাবকি করতে থাকে, বলে তুই যে অন্য জায়গায় যে পড়াশোনা করতে চাচ্ছিস এটা কিন্তু তোর হবে না, তোকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেওয়া হবে। এর মধ্যেই মঞ্চে নেতা তার ওয়াইফকে ডাকে। তখন হামজা বলে, ম্যাডাম আপনাকে বস ডাকছে, আপনি যান। তখন সে তার মেয়েকেও নিয়ে যেতে চায়। তখন হামজা বলে, শুধু আপনাকেই ডাকছে। তখন সে মেয়ে সেখানে থেকে যায় এবং তার মা
মঞ্চে চলে যায়। এরপর সেখানে এসে উপস্থিত হয় আরেক পার্টি, যারা আসলে এই ভোটের পিছনে টাকা খরচ করেছিল। তাদের সাথে রহমত কথা বলতে থাকে। তখন তারা রহমতকে বলে, তোমার যে পপুলারিটি দেখছি, তুমি নিজেই তো একটা দল খুলে নিতে পারো। ঠিক তখনই এসে ওই নেতা আবার সেখানে দাঁড়িয়ে যায়, যার ফলে তাদের মধ্যকার কথাবার্তা স্থগিত হয়ে যায়। তখন রহমত সেই নেতাকে সবকিছু বলে যে আমি চাইলে তো আর একটা পার্টি করতে পারি। তখন সেই নেতা একটু হতভম্ব খেয়ে যায়, কিন্তু তখন তার নেতাকে বলে যে না, আমি আপনার বিরোধিতা করব না, আসলে মুসলিম পার্টির যে ভোটগুলো আছে সেই ভোটগুলো আমি আপনাকে এনে দিব, এজন্য এই প্ল্যানটা করছিলাম। তখন নেতা মুচকি করে হেসে দেয়। তারপর সেখানে নেতার ওয়াইফ এসে তার কানে কানে কি যেন বলে। সে দৌড়ে চলে যায় তার মেয়ের ওই জায়গায়, যে দেখে তার মেয়ে গাড়িতে করে চলে যাচ্ছে। তখন সে তার মেয়েকে অনেক বকাঝকা করতে থাকে, বলে আমি আজ জিতেছি, তুমি কেন এখান থেকে চলে যাবে। এই বলেই তার কাছ থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরে তারা গাড়িতে করে চলে যায়। এই ফোনটা আবার হামজা দেখতে পায়। হামজা সেই ফোনটা নিয়ে তার পকেটে রেখে দেয়। এর পরবর্তী দৃশ্য আমরা দেখতে পাই রহমতের ডান হাত এবং হামজা এক রুমে বসে ডিসকাস করছে। তখন রহমতের ডান হাতকে জিজ্ঞেস করে যে ওরা আসলে এত টাকা পায় কিভাবে। ওরা আসলে ইন্ডিয়ান টাকা বানিয়ে এই টাকাগুলো পাচার করে, সেই পাচার করা টাকা থেকেই তারা আসলে টাকা লাভ করে। তখন হামজা রহমতের ডান হাতকে জিজ্ঞেস করে যে আসলে এই পাকিস্তান থেকে ইন্ডিয়াতে তারা টাকা পাঠায় কিভাবে, খুব কড়া সিকিউরিটি তো। তখন সে বলে যে এই টাকা ফার্স্টে নেপালে যায়, নেপালে যাওয়ার পরে নেপালে এক মিনিস্ট্রির ছেলে আছে যে টাকাগুলো ইন্ডিয়াতে পৌঁছাতে সাহায্য করে। তারপর এটা মধ্যপ্রদেশে পৌঁছায় এবং এই টাকাটা ছড়িয়ে যায়। এই জিনিসগুলো সে জানতে পারে এবং এই জিনিসগুলো পরবর্তীতে সে তার ইন্টেলিজেন্সকেও জানিয়ে দেয়। কিন্তু তখন তাদের এই কথাবার্তার মধ্যে হামজা হালকা করে মুচকি করে হাসে। তখন রহমান জিজ্ঞেস করে, তুই আসলে কি চিন্তা করছিস বলতো, আমার কি আসলে ওদের সাথে হাত মেলানো উচিত, আমার কি আসলে ওদের সাথে বিজনেস করা উচিত? তখন হামজা বলে যে ভাই দেখেন, ওদের কাছে আসলে অনেক টাকা আছে, ওরা আসলে এই টাকা দিয়েই কিন্তু এই মন্ত্রীকে দাঁড় করিয়েছে। সো আপনারও যদি মন্ত্রী হতে হয় এবং কখনো টাকার প্রয়োজন পড়ে, তাহলে তারা কিন্তু আসলে আমাদের সাহায্য করতে পারবে। সো আমার মতে তাদের সাথে বন্ধুত্ব রাখাটাই উচিত হবে। এই কথা শোনার পর রহমতের ডান হাত এবং রহমত দুজনেই খুশি হয়। তখন রহমতের ডান হাতকে কিছু একটা ইশারা করে। তখন রহমতের ডান হাত হামজাকে একটা মোটরসাইকেল গিফট করে এবং কিছু টাকা দেয় এবং বলে যাও এনজয় করো। তারপর সে সেই মোটরসাইকেল নিয়ে চলে যায় একটা পাবে, যে দেখে সেখানে অনেক নাচ গান হচ্ছে। সে যখন পাবে ঢুকতে যায়, তখন সেই পাবের সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। তাকে বলে যে এখানে শুধুমাত্র কাপড়সরাই এন্ট্রি আছে, তুমি সিঙ্গেল, সো তুমি ঢুকতে পারবে না। কিন্তু সে বাইরে থেকেই দেখতে পায় যে ওর ভেতরে সেই মন্ত্রীর মেয়ে, অর্থাৎ সেই নেতার মেয়ে, যে তাকে নোটিস করেছিল এবং যার ফোন তার কাছে আছে, সে ওই পাবে আছে। সো হামজা চিন্তা করে এই মেয়ের সাথে আমার যেভাবেই হোক দেখা করতে হবে, কারণ হামজাও আস্তে আস্তে ওই মেয়ের প্রেমে পড়ছিল। তখন বাইরে এসে ওই মেয়ের গাড়ি দেখতে পায়। তো হামজা করে কি, ওই মেয়ের গাড়ির একটা নাটবল্টু ঢিলা করে দেয় যাতে ওই গাড়ি আর স্টার্ট না হয়। তারপর সে পুলিশকে ফোন দেয়। তারপর ফোন দিয়ে লোকেশন দিয়ে বলে এই লোকেশনে বড় বড় ব্যবসায়ী নেতার ছেলে মেয়েরা একসাথে পাবেন নাচ গান করছে, আপনারা রেট দিলে একটা বড় ইনকাম করতে পারবেন। তার কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশের রেট হয় এবং সবাই পালাতে শুরু করে। তখন ওই নেতার মেয়ের নাম ছিল জামালি যখন গাড়ি স্টার্ট করতে যায়, দেখে কোনোভাবেই গাড়ি স্টার্ট দিচ্ছে না। তখন তার সামনে হামজা তার বাইক নিয়ে পিক আপ মোড়াতে থাকে এবং এর পরবর্তীতেই দেখা যায় হামজা জামালিকে নিয়ে বাইক নিয়ে রেস করছে এবং পিছনে পুলিশ তাদের ধরছে। এক পর্যায়ে পুলিশ তাদের ধরতে পারে না এবং হামজা জামালিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক জামালির বাসায় যাওয়ার একটু আগে হামজার গাড়ি ডিস্টার্ব শুরু করে, গাড়ি বন্ধ হয়ে যায়। তখন হামজা মোটরসাইকেল নেমে জামালির সাথে কথা বলতে বলতে তাদের বাড়ির দিকে যেতে থাকে। তখন জামালি তাকে জিজ্ঞেস করে, তুমি কি রাজনীতি করো, তুমি কি আমার বাবার সাথে কাজ করো? তখন সে বলে যে কথাটা তোমার জন্য অনেক কষ্টদায়ক হবে, কারণ তুমি রাজনীতি পছন্দ করো না। তবে সত্য কথা হচ্ছে আমি তোমার বাবার সাথে আসলে কাজ করি, আমি মূলত রহমত ভাইয়ের সাথে কাজ করি, রহমত ভাইয়ের যত ইললিগাল কাজ আছে আমি সবকিছুর সঙ্গেই আছি। তারপর জামালি তার বাড়ির দিকে যেতে লাগলে হামজা তাকে আবারও ডাক দেয় এবং বলে তোমার একটা জিনিস আমার আমানতে আছে। তারপর সে তার ফোনটা বের করে দেয়। এটা দেখে জামালি খুব খুশি হয়। তারপর জামালি যখন গেট দিয়ে ভিতরে ঢুকবে, তখন দেখে হামজার গাড়ি স্টার্ট নিয়েছে, অর্থাৎ হামজার গাড়ি আসলে নষ্ট হয়েছিল না, সে জামালির সাথে হাঁটতে হাঁটতে কথা বলবে এই জন্যই তার গাড়ির স্টার্ট অফ করে দিয়েছিল। এখানে আমরা জামালির মুখ দেখেও বুঝতে পারি যে সে আস্তে আস্তে হামজার প্রেমে পড়ে গেছে। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই রহমতের ডান হাত
এবং হামজা সেই লোকগুলোর কাছে গেছে যারা আসলে ভোটের সময় টাকা সাপ্লাই করত। ওখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে আইএসের প্রধান উপস্থিত। তারা সবাই মিলে একটা বৈঠক করে। সেই বৈঠকে আইএসের লোকজন প্রস্তাব জানায় যে তোমরা যেহেতু বন্দুক বানাও তাহলে তোমরা কি আমাদের বন্দুক সাপ্লাই দিতে পারবে। তখন তারা বলে আপনি আসলে এই বন্দুকগুলোতে কি করবেন এটা না জানতে পারলে আমরা আপনাদের বন্দুক সাপ্লাই দিব না। তখন সে বলে আমরা আসলে এই হিন্দুস্তানে বিভিন্ন অ্যাটাক করে থাকি, সেই অ্যাটাকের জন্যই আমরা এই বন্দুকগুলো নিব। এটা শুনে হামজা অনেকটা হক চকিয়ে যায়, কিন্তু কোনো কথা বলে না। সে ভাবে এরা হয়তো বা রাজি হবে না, কিন্তু রহমত রাজি হয়ে যায়, বলে কবে ডেলিভারি লাগবে, আমরা ডেলিভারি দিব। তখন সে বলে এই ডেট আসলে ইন্ডিয়াতে অ্যাটাক করব, এর আগে আমাদের বন্দুকগুলো লাগবে। তারা বলে আচ্ছা ঠিক আছে। তখন আইএস এর প্রধান, যার নাম ছিল মেজর ইকবাল, সে বলে তোমরা যদি আমাকে এতে সাহায্য করো তাহলে আমি পরবর্তী ভোটে তোমাকে জিততে সাহায্য করব। তার পাশে থাকা লোকটি বলে যে সাদ যখন বলেছে আপনাকে জিততে সাহায্য করবে তার মানে আপনি কিন্তু জিতেই গেছেন। তখন রহমত বলে কথার যদি বরখেলাফ হয় সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু ঘোর বিপদ হয়ে দাঁড়াবে। এটা শুনে ওই লোকটা একটু ভয় পেয়ে যায়। তারপর তারা তাদের ডিল ছেড়ে সেখান থেকে চলে আসে। চলে আসার পর হামজা রহমতকে বলে ভাই আপনি এটা কি করছেন, আমাদের ভাইরা এই দেশ থেকে ইন্ডিয়াতে যাবে, তারপর সেখানে তারা বিভিন্ন অ্যাটাক করবে, কিন্তু আমাদের ভাইদের পরিণতি কি হবে, তারা তো মারা যাবে, তারা তো আসলে নিষ্পাপ, এরকম লোকদেরকে তো আমরা কেন মারতে সাহায্য করব। তখন রহমত অনেক রেগে যায়, বলে আমার এই সফলতা আনতে আমার বুকে তিনটা গুলি খেয়েছি, আমার পিঠেও গুলি আছে, আমি এইটুকু কাজ তো করতেই পারি, তুমি এখন আমাকে এসে জ্ঞান দিবে, তোর এত সাহস হয়ে গেছে। এটা শুনে রহমতের ডান হাত রহমতকে থামায় আর হামজাকে বলে তুই এখান থেকে যা, তো তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে, তুই যা এখান থেকে যা। আর রহমতকে বলতে থাকে ভাই ও ছোট মানুষ, ওর ভুল হয়েছে, ওকে মাফ করে দিন। তারপর রহমতও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা আরো দেখতে পাই যে ওই লোকটি রহমত চলে আসার পর সেই নেতার কাছে কল দেয় আর নেতাকে বলে আপনি কি জানেন রহমত ভোটে দাঁড়াতে যাচ্ছে, আর ভোটে দাঁড়াতে গেলে কিন্তু আপনার গদির দিকেই তাচ্ছ। তখন নেতা বলে বিষয়টা আমি দেখছি, জানানোর জন্য ধন্যবাদ। এরপর আসে চ্যাপ্টার 5 দ্য জিন। আপনারা যদি ধারণা করতে পারেন যে এই জিনটাকে, তাহলে মুভিটি এখানে পজ করে আপনারা কমেন্টে লিখতে পারেন যে এই জিনটা আসলে কে। আপনারা যারা কমেন্ট বক্সে লিখতে পেরেছেন এই জিনটাকে, তাদের উদ্দেশ্যে আমি বলেই দিই, এই জিনটা হলো সঞ্জয় দত্ত ওরফে এসপি চৌধুরী আসলাম, যিনি 7 বছর আগে সাসপেনশনে চলে গিয়েছিল। যিনি ছিল খুব ডেয়ারিং একজন পার্সন এবং একজন পুলিশ ইন্সপেক্টর, যিনি 7 বছর আগে তার এই ডেয়ারিং কাজকর্মের জন্য সাসপেনশনে চলে গিয়েছিল এবং এই সাসপেনশনে দিয়েছিল সেই নেতাই। এরপর সেই নেতা তাকে কল দিয়ে বাড়িতে ডাকে এবং বিভিন্ন কথা বলতে থাকে। তখন নেতা আসলামকে বলে যে দেখো আমি তোমাকে সাসপেনশনে পাঠিয়েছিলাম, আমি তোমাকে আবার সাসপেনশন উঠিয়ে নিচ্ছি, কিন্তু তোমার একটি কাজ করতে হবে, তোমার ওই রহমতকে শেষ করে দিতে হবে। তখন আসলাম বলে এখন থেকে 7 বছর আগে ওই রহমতকে ইনকাউন্টারে মারতে পেরেছিলাম না শুধুমাত্র আপনার জন্য। তারপর নেতা বলে এবার আমি তোমাকে ফুল সাপোর্ট দিচ্ছি, তুমি ওকে মেরে দাও। তখন আসলাম বলে এখন আমি আর সে কাজ করব না, আমাকে যদি সেই কাজ করতেই হয় তাহলে আমাকে একটা আলাদা অফিস দিতে হবে, সে অফিসে আমার মন মতো আমি লোক নিব, যেখান থেকে যে পুলিশ অফিসার যে আর্মি যা লাগবে সেটা আমি আমার মন মতো নিব এবং আমার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না। যদি আপনি এই কাজে রাজি থাকেন তাহলে আমি এই কেসটি হাতে নিব, নিহাত আমি নিব না। তখন নেতা অনেক ভেবেচিন্তে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই পাবে। তারপর আসলাম যখন নেতার বাসা থেকে চলে যাবে তখন নেতার মেয়েও তাকে দেখে ফেলে, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয় না। এরপর আসলাম তার বাসা থেকে চলে যায়। ওদিকে হামজা গোপনে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবিএ কে খবর পাঠায় যে আগামী 3 তারিখে একটা অ্যাটাক হবে ইন্ডিয়াতে, সো আপনার জন্য এই অ্যাটাকটা প্রতিরোধ করতে পারেন। আসলে এই অ্যাটাকটা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হচ্ছিল, যার জন্য আইবি এর আরো লোক প্রয়োজন ছিল। তারা বিভিন্ন পোস্ট থেকে বিভিন্ন লোকদের নেয় এই অ্যাটাক আটকানোর জন্য। এর পরবর্তী দৃশ্য আমরা দেখতে পাই রহমতের ডান হাত হামজা সহ তার দলবল একটা জায়গাতে যায়, সেখানে আসলে বন্দুক তৈরি করা হয়। সেখানে যে তারা বন্দুকের অর্ডার দেয়, কারণ এত অল্প সময়ে এত বন্দুক তারা নিজেরা তৈরি করে পারতো না, যার জন্য তারা সেখানে গিয়ে অর্ডার দেয় এবং সেখানে অর্ডার দিয়ে সেই টাইমটাও বলে আসে যে এই তারিখে আমাদের বন্দুক লাগবে। এবং এরপর আমরা সিন শিফট হলে দেখতে পাই যে হামজা এবং জামালির মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, কথা বলা, প্রেম, বিভিন্ন জিনিস চলছে, অর্থাৎ তাদের সম্পর্ক আরো বেশি গাঢ় হয়ে উঠছে। তখন তারা একসাথে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ এক পত্রিকায়
জামালি দেখে আসলামের ছবি। তখন সে হামজাকে বলে এই লোকটা আমাদের বাড়িতে অনেকবার এসেছে। তখন হামজা এটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে। সে জামালিকে বলে তুমি এই লোকটার উপর নজর রেখো একটু। জামালি বলে কেন, একে আব্বুর জন্য ক্ষতিকর? তার উত্তরে হামজা শুধু এটুকুই বলে যে তুমি তার উপর একটু নজর রেখো। তার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে রহমতের লোকজন বাসা থেকে বেরোচ্ছিল, যে বন্দুকগুলো তারা অর্ডার দিয়েছিল সেই বন্দুকগুলো আনতে। কিন্তু ঠিক তখনই রহমত তার ছেলেকে কোলে করে নিয়ে নিচে আসে এবং বলে তাড়াতাড়ি গাড়ি বের করো, আমাকে হসপিটালে যেতে হবে, আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। তখন তার সাথে রহমতের ডান হাত এবং হামজা যেতে চাইলেও রহমত বলে আমার সাথে আরো দুজন তো যাচ্ছে, তোমরা বন্দুক আনতে যাও, আমি এদিকে সামলে নিব, আমার আর কি হবে। যখন রহমতটা সেখান থেকে বেরিয়ে যায় তখন হামজা লক্ষ্য করে ওই বাড়ির কাজের লোক কার সাথে যেন ফোনে কথা বলছিল এবং তাদের গাড়িটি বের হয়ে যাওয়ার পরে সেও ফোন কাটে দিয়ে ভিতরে চলে যায়। এটাতে হামজা কিছু চিন্তা করার আগেই তারা আবার বন্দুক নিতে বের হয়ে পড়ে। তারপর তারা সেই বন্দুক নিয়ে চলে যায় তাদের গন্তব্যস্থানে। যে দেখে সেখানে সে আইএস এর প্রধান অর্থাৎ মেজর ইকবাল সেখানে উপস্থিত। মেজর ইকবাল 3 জন লোককে সিলেক্ট করেছে যারা ইন্ডিয়াতে অ্যাটাক করবে, যাদের বয়স খুব একটা বেশি না, এই 20 থেকে 22 বছর হবে, অর্থাৎ খুব কম বয়সী ছেলে পেলে, যাদের হাতে হামজা নিজেই বন্দুক তুলে দেয়। তারা বন্দুক পেয়েও অনেক খুশি যে তারা এবার যুদ্ধের ময়দানে যাচ্ছে হয়তো, এমন একটা ভাব তাদের। তারপর মেজর ইকবালের কাছ থেকে হামজা জানতে পারে ইন্ডিয়াতে যে অ্যাটাকের ডেটটা ছিল সে ডেটটা নাকি পরিবর্তন করা হয়েছে। হামজা জিজ্ঞেস করে পরিবর্তন করা হলো কেন? তখন মেজর ইকবাল জানায় আমাদের এই হামলা করার তথ্য আইবি এর কাছে কেউ প্রকাশ করে দিয়েছে, কোনো একজন খবরই আছে আমাদের মাঝে। এটা শুনে হামজা একটু হকচকিয়ে যায় কিন্তু কোনো কিছুই প্রকাশ করে না। তখন মেজর ইকবাল বলে যে এই কাজটি করেছে তাকে আমরা ধরেও ফেলেছি। এবং অন্য দৃশ্যে আমরা দেখতে পাই রহমতের গাড়িতে গুলি বর্ষণ হচ্ছে। সে তার ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছিল, ঠিক তার মাঝেই তার গাড়ির পরে একের পর এক গুলি চলতে থাকে। আসলে এখানে আসলাম রাস্তা আটকে তার উপর গুলি বর্ষণ করছে। সে এক পুলিশ বাহিনী নিয়ে পুরো তার রাস্তায় ব্লক করে রেখেছে এবং একের পর এক গুলি করতে আছে হামজার গাড়িতে। আর এখানেই শেষ হয় চ্যাপ্টার 5 এবং শুরু হয় চ্যাপ্টার 6 দ্য ডেভিলস গার্ডিয়ান। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই হামজাকে মেজর ইকবাল নিয়ে যায় একটি রুমে, যেখানে যে লোকটি আসলে তাদের বিষয়ে তথ্য দিয়ে দিয়েছিল সেই লোকটিকে বেঁধে রাখা হয়েছে। আসলে তাকে বেঁধে রাখা হয়নি, তাকে খুব খারাপভাবে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে। শখানেক বসির হুক দিয়ে তার মুখ, বুক ও পায়ে আটকে রাখা হয়েছে এবং তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে তোর সাথে আর কে কে আছে, তোর সাথে আর কে কে আছে, এবং তাকে খুব বাজেভাবে মারা হচ্ছে। এটা যেন হামজা চোখে দেখতেই পাচ্ছে না, কারণ এই লোকও তো হামজার একই এজেন্সির লোক। তারপরও হামজা কিছু বলতে পারে না। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই রহমতের সাথে রহমতের ছেলে এবং স্ত্রী থাকায় রহমত আর কোনো রিস্ক নেয় না। সে আসলামের কাছে আত্মসমর্পণ করে। আসলাম ও রহমতকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। গাড়ির ভিতরেও রহমতকে অনেক মারতে থাকে এবং তাদের প্ল্যান থাকে রহমতকে ইনকাউন্টার করে ফেলবে। হামজারা যখন বন্দুক দিয়ে বাড়ি ফিরছিল তখন হামজা এবং রহমতের ডান হাতের কাছেও এই নিউজগুলো আসে। তখন তারা বুঝে পড়তে পারে না কি করবে। হামজা রহমতের ডান হাতকে বলে তুমি দ্রুত গাড়ি ঘোরাও, বাড়িতে যেতে হবে। বাড়িতে যাওয়ার পর হামজা সেই কাজের লোককে বেধরম মারতে থাকে আর বলতে থাকে বল কে তোকে এই কাজটি করিয়েছে, তুই কেন রহমতের ছোট ছেলেকে অসুস্থ করে দিলি, কে তোকে এই কাজটি করতে বলেছে। তখন রহমতের ডান হাত হামজাকে বারবার বলতে থাকে তুই এগুলো কেন করছিস, কি করেছে ও। তখন হামজা বলে তুই চুপ কর আর দেখ আমি কি করি। এরপর সে কাজের লোকটিকে খুব মারতে থাকে। এক পর্যায়ে কাজের লোকটি স্বীকার করে নেয় যে তাকে টাকা দিয়েছিল, এজন্যই সে এই কাজটি করেছে। ঠিক তখনই হামজাকে বারবার কল দিচ্ছিল জামালি। হামজা কল ধরে বলে দেখো আমি এখন খুব ব্যস্ত আছি, আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না, আমি ফ্রি হই তোমাকে কল দিচ্ছি। তখন জামালি বলে সে ঠিক আছে, দেখো তোমাকে আমি একটা ভিডিও পাঠিয়েছি, তুমি ভিডিওটি দেখো। ভিডিওতে সে দেখতে পায় সেই নেতা আসলাম এবং অন্য একটা লোক বসে বৈঠক করছে কিভাবে রহমতকে মেরে ফেলা যায়, যেটা জামালি তার ফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিল। তখন হামজা জামালিকে ফোন দেয় এবং বলে তুমি আর কোথাও কোনো ওয়েট করো না, তুমি সরাসরি আমার বাড়ি চলে আসো এবং আমি যতক্ষণ না আসি ততক্ষণ ফোনের সুইচ অফ রাখো। এরপর সে নেতাকে সেই ভিডিওটা পাঠায় এবং বলে তুমি এক্ষুনি আসলামকে ফোন দিয়ে রহমতের ইনকাউন্টার আটকাবা, না হয় এটা কিন্তু আমি পাবলিকলি করে দিব। নেতা ভিডিওটি দেখে ভয় পেয়ে যায়। সে আসলামকে ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি রহমতকে ইনকাউন্টার করো না, আমাদের এই জিনিসগুলো ভিডিও হয়ে গেছে, তোমাকে দেখো আমি ভিডিও পাঠিয়েছি। তখন আসলাম বলে আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না, কারণ আসলাম চাচ্ছিল এখনই ইনকাউন্টার করবে। সো সব কথা শোনার পরও আসলাম কোনো তোয়াক্কা না করে ইনকাউন্টারের জন্য তার ফোন রেখে দেয়। তখন ওই নেতা হামজাকে ফোন দেয়
এবং হামজাকে বলে কোনোভাবেই আসলাম আমার কোনো কথা শুনছে না, আর আমি এরপর থেকে আর ফোন দিলে সে আমার ফোনও ধরছে না। তখন হামজার মাথায় ঢোকে অন্য এক বুদ্ধি। সে সেখানকার পুলিশ স্টেশনে যায় এবং সকল পুলিশকে বেধড়ক মেরে সেখানে ঝুলিয়ে দেয় এবং সকল পুলিশের গায়ে পেট্রোল মেরে দেয়। তারপর সেটা ভিডিও করে সেটা আসলামকে পাঠায় এবং সেই ভিডিওতে বলে যদি এখনই রহমতকে আমাদের হাতে হ্যান্ড ওভার না করো তাহলে আগামী আধা ঘন্টার ভেতর পুরো পুলিশ অফিসটা এই পুলিশদের সহ জ্বালিয়ে দিব। আসলামের কাছে অন্য কোনো অপশন থাকে না। সে বলে আচ্ছা আসো, আমি তোমাকে রহমতকে হ্যান্ড ওভার করছি। তারপর আসলাম রহমতকে হ্যান্ড ওভার করে দেয় তাদের হাতে। এরপর শুরু হয় চ্যাপ্টার 7, দ্য বাটারফ্লাই ইফেক্ট। এই চ্যাপ্টারের প্রথমে আমরা দেখতে পাই যে রহমত বাড়ি এসেছে এবং সবাই খুবই আনন্দ উল্লাস করছে। তখন রহমতের ডান হাত এবং হামজাকে উপরে ডেকে পাঠায়। সেখানে রহমতের ডান হাত রহমতকে বলে যে হামজা আসলে প্রেম করছে, সে প্রেম করছে নেতার মেয়ের সাথে এবং তাকে যেন নেতার মেয়েকে এনে দেওয়া হয়। এরকম তারা বিভিন্ন দুষ্টু মিষ্টি কথা বলতে থাকে। এরই মাঝে রহমত বলে যে এসপি এবং পাপ্পু অর্থাৎ ওদের তিনজনের মধ্যে আরেকজন যে গ্যাংস্টার ছিল তার কিছু একটা করা লাগবে, এরা অনেক বেশি বার বেড়ে গেছে। এরপর হামজা রহমতের ডান হাত মেজর ইকবলের সে ডেরায় আসে, এসে দেখতে পায় তারা সবাই টিভি দেখছে এবং এই টিভিতে চলছে ইন্ডিয়ায় অ্যাটাকের নিউজ। যে নিউজে হামজা দেখতে পায় যে তিনজন ছেলেকে তারা দেখেছিল সেই তিনজন এই অ্যাটাকে আছে এবং সেই তিনটি ছেলেই মারা গেছে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বড় বড় ব্লাস্ট হচ্ছে এবং মেজর ইকবল সহ রহমত সহ আরো যারা ছিল তারা জিনিসটাকে উদযাপন করছে, যেটা হামজা কোনোভাবে মেনে নিতে পারছিল না। কিন্তু হামজার করার কিছু নেই, তারও তাদের সাথে তাল দিতে হয়। কিন্তু সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। সে সারা রাত বাড়িতে যায় না, সে সারা রাত বসে বসে মদ খাওয়ার চিন্তা করে এটা কি হলো, আমি কাদের সাথে কি করলাম, আমি এই ছেলেদের কাছে অস্ত্র তুলে দিলাম, আমি আমার দেশের পরে এরকম অ্যাটাক করিয়ে দিলাম। সে সারা রাত অনেক মনোকষ্টে থাকতে থাকে। যে হামজা কোনোদিন মদ ছুঁয়ে দেখে না সে আজ একের পর এক মদ খেয়ে যাচ্ছে। পরের দিন সকালে সে তার বাড়ি ঢোকে। বাড়িতে ঢুকেই দেখতে পায় তার গার্লফ্রেন্ডকে অর্থাৎ জামালিকে। জামালি অনেক রাগ করতে থাকে। সে বলতে থাকে আমি আমার বাবার ঘর ছেড়ে তোমার এখানে এসেছি আর তুমি সারা রাত কোথায় ছিলে। সে হামজার চেহারা দেখে বুঝতে পারে যে হামজা মদ খেয়ে এসেছে। তখন সে আরো বলতে থাকে তুমি রাত্রে মদ খেয়েছো, তুমি কোন মেয়ের সাথে ছিলে, কোন মেয়ের সাথে সারা রাত কাটিয়েছো, এরকম বিভিন্ন কথা বলতে থাকে। এক পর্যায়ে হামজা আরো রেগে যায়। হামজা জাস্ট এমন একটা লুক দেয় যে জামালি পুরো চুপ হয়ে যায়। তখন সে জামালির কাছে আসে আর বলে আমি করাচিতে রাজ করতে এসেছি আর যদি কেউ আমাকে কন্ট্রোল করতে পারে সেটা হতে পারো তুমি। এখন তুমি আমার সাথে থাকবে কিনা সেটা তোমার ডিসিশন, কারণ আমাকে হুকুম দেওয়ার মতো শুধু তুমিই থাকবে, আর কেউ থাকবে না। এই ইনসিওরিটি আমি তোমাকে দিতে পারি, কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখবে যে তুমি আমার কাজ নিয়ে কখনো কোনো কথা বলবে না, আর এসব যদি মেনে নিতে পারো তাহলে দরজা খোলা আছে, তুমি চলে যেতে পারো। জামালি বাইরে চলে যেতে যায়, কিন্তু সে দরজার কাছে এসে দরজা আটকিয়ে দেয় এবং সে হামজাকে গিয়ে বলে এরপর যদি আর কখনো আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো তাহলে ঘুমের মধ্যেই তোমাকে জ্যান্ত জ্বালিয়ে দিব। এরপর তাদের একটা সুন্দর সিন চলতে থাকে। এর পরবর্তী দৃশ্যে সিন শিফট হয় 2009 সালে। সেখানে আমরা দেখতে পারি একজন নেতা বক্তব্য দিচ্ছে তার পার্টির হয়ে, এরপর কে তার পার্টি থেকে ভোটে দাঁড়াবে এমনটা নিয়ে। তখন আমরা দেখতে পাই যে পূর্বের নেতা খুবই খুশি হয়ে আছে যে তাকেই হয়তো অ্যানাউন্সমেন্ট করা হবে, কিন্তু যখন অ্যানাউন্সমেন্ট করা হয় তখন সেই পূর্বের নেতা তো পুরাই শক, কারণ অ্যানাউন্সমেন্ট করা হয় রহমত এবার পার্টি থেকে ভোটে দাঁড়াবে। এটা দেখে সে পুরো শক খেয়ে যায়। এরপর রহমত এসে সেখানে তার স্পিচ দেয় এবং পুরো মহল গরম করে ফেলে, কিন্তু আগের নেতা মনে মনে রহমতের উপর রাখতে থাকে আর ফুলতে থাকে, কিন্তু তার করার কিছুই ছিল না, কারণ বড় নেতা যেহেতু অর্ডার দিয়েছে তাকেও সেটা মানতে হবে। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হামজা ও তার গার্লফ্রেন্ডকে, যারা একসাথে বসে পড়ে কথা বলছিল। তখন হামজার গার্লফ্রেন্ড জামালি বলে আমার আব্বুর ফিউচার তো পুরো শেষ হতেই যাচ্ছে, যা নিউজে দেখতে পাচ্ছি। তখন হামজা বলে তুমি তোমার আব্বুকে কালকে আমার সাথে চায়ের দাওয়াত দাও, তোমার আব্বুর সাথে আমি কথা বলতে চাই। পরের দিন সকালে হামজা এবং জামালির বাবা একসাথে বসে কথা বলতে, তাদের যখন কথা হয় তখন হামজা জামালির বাবাকে বলে আপনি আপনার কাজের জন্য বা আপনার গদি ঠিক রাখার জন্য এমন এমন লোকদের ইউজ করেছেন যারা সবসময় আপনার চেয়ে পাওয়ারফুল ছিল, যার জন্য আজকে আপনার গদি নড়ে গেছে। আপনার গদি ঠিক রাখার জন্য হামজা বা এর মতো
পাওয়ারফুল কাউকে ইউজ করা যাবে না, আপনাকে সুযোগ দিতে হবে নতুন কাউকে, যে হতে পারে আপনার আত্মীয় বা হতে পারে আপনার নতুন জামাই হতে যাচ্ছে এমন কাউকে। এটা শুনে সেই নেতা একটু চিন্তিত হয়ে পড়ে। তখন সেই নেতার সেই ভিডিও হামজা তার ফোন থেকে তার সামনে ডিলিট করে দেয়। হামজা সেই ভিডিও ডিলিট করে যখন একটা সিগারেট ধরতে যায়, দেখে যে তার মেঝে কাঠি নেই। তখন সেই নেতা তার পকেট থেকে গ্যাস লাইট বের করে হামজাকে আগুন দেয়। অর্থাৎ হামজা বোঝা যায় যে নেতা তার কথায় রাজি। এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় নেতা তার মেয়ে অর্থাৎ জামালিকে হামজার সাথে বিয়ে দিচ্ছে। এই বিয়েতে প্রায় সবাই ইনভাইটেড ছিল। রহমতের ডান হাত, মেজর ইকবল সহ আরো বড় বড় যে লোকজন ছিল তারা সবাই একসাথে বসে এক জায়গায় কথা বলছিল এবং তারা সবাই ড্রাঙ্ক অবস্থাতেও ছিল। তখন মেজর ইকবল রহমতকে বলে, আমাদের নতুন একটা শিপমেন্ট করতে হবে, আমার আরো কিছু বন্দুকের প্রয়োজন, তুমি আমাকে কবে দিতে পারবে? তখন রহমত তার ডান হাতকে বলে, তুই তোর ক্যালেন্ডারটা দেখতো যে কবে আমাদের ডেট ফাঁকা আছে, সেদিন আমরা নিতে যাব। তখন সে যখন তার ডায়েরিটি বের করতে যায়, তখন রহমতের ডান হাত থেকে সে ডায়েরিটি পড়ে যায়। তখন হামজা বলে, দাঁড়াও আমি উঠিয়ে দিচ্ছি। এরপর হামজা উঠিয়ে ডায়েরির বিভিন্ন পেজ দেখতে থাকে এবং পেজে দেখে 9 তারিখে বেশ কিছু কাজ আছে, কিন্তু হামজা বলে, আমরা 9 তারিখ ফ্রি আছি, আপনি চাইলে 9 তারিখে আমরা ডেলিভারি করতে পারি। তারপর রহমত বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে সেই কথাই থাকুক। এটুক কথা হওয়ার পরে আবার বিয়ের অনুষ্ঠানে চলে যায় এবং বিয়েটা ঠিকঠাক ভাবে শেষ হয়। আসলে এই সবকিছুর মাঝে হামজার মাথায় ছিল অন্য প্ল্যান, সে কিভাবে সবকিছু তার নিজের হাতে করে নেবে এটাই তার মাথায় চলছিল। এরপরে শুরু হয় ফাইনাল চ্যাপ্টারের শুরুতেই দেখতে পাই যে হামজা গেছে সেই লোকের কাছে যারা হামজাদের বন্দুক সাপ্লাই করতো। সেখানে সে নিজে গিয়ে 9 তারিখের জন্য অর্ডার দিয়ে আসছে। সেই লোকটা জিজ্ঞেস করে যে রহমত বাদ আর কেউ আসেনি। তখন হামজা বলে, রহমত ভাই যেহেতু ভোটে দাঁড়াবে সেহেতু সে নির্বাচন নিয়ে একটু ব্যস্ত আছে এবং এই জন্য তিনি আমাকে পাঠিয়েছে। তিনি এও বলে দিয়েছে যদি কোনো সমস্যা হয় তাহলে যেন আপনি আমাকে জিজ্ঞেস করে, যেহেতু সে ব্যস্ত থাকবে আমি আপনার সকল সমস্যার সমাধান করে দিব। এরপর বন্দুকের লিস্ট দিয়ে হামজা সেখান থেকে চলে আসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে একটা বাঁধ উদ্বোধন করতে গিয়েছে রহমত। এটা ছিল 9 অক্টোবর। তখন সেখানে রহমতের ডান হাত হামজার সবাই উপস্থিত ছিল। হামজাকে সেই বন্দুক নেওয়ার জন্য বারবার কল করছিল, কিন্তু হামজা ইচ্ছা করে ফোনগুলো রিসিভ ছিল না। তারপর সেই লোকটা রহমতের ডান হাতকে কল দেয়। রহমতের ডান হাত বলে, আমি তো ঠিক জানি না। তারপর বলে, আচ্ছা আমি দেখতেছি, সমস্যা নাই। তারপর সে হামজাকে জিজ্ঞেস করে, আজকে কি আসলে বন্দুক ডেলিভারি হওয়ার কথা ছিল? তা বলছে যে হ্যাঁ, আজকে বন্দুক ডেলিভারি হওয়ার কথা তো আমি জানি না। তখন হামজা বলে, বিয়ের দিন তো ডেট তুমিই ফিক্স করলা, তুমি কেমনে ভুলে গেলা? বলছে সত্যি? তা বলছে হ্যাঁ। তা বলছে আচ্ছা। তখন হামজা বলে, তাহলে তুমি এখানে থাকো, আমি যে বন্দুক নিয়ে আসছি। কিন্তু রহমতের ডান হাত বলে যে না, তোমার যাওয়া লাগবে না, আমি বন্দুক আনতে যাচ্ছি, তুমি বড় ভাইয়ের সাথে থাকো। তারপর রহমতের ডান হাত চলে যায় বন্দুক আনতে এবং হামজা থেকে যায় রহমতের সাথে। এরপর তারা যখন সেখান থেকে ব্যাক করছিল তখন রহমত সহ রহমতের আরো 3 জন লোক গাড়িতে ছিল, কিন্তু তারা খুবই টায়ার্ড ছিল, যার জন্য তারা সবাই ঘুমিয়ে গিয়েছিল। আর ড্রাইভিং সিটে ছিল হামজা। সে সুযোগ বুঝে তার সামনে থাকা মোটরসাইকেলকে না দেখিয়ে রোড ক্রস করে অন্যদিকে যাওয়া শুরু করে। কিছুক্ষণ পর সামনে থাকা রহমতের লোকের সেই মোটরসাইকেলওয়ালাও দেখতে পায় যে পিছনে রহমত ভাইয়ের গাড়ি নেই। সেও একটু সামনে যায় গাড়ি ঘুরিয়ে নেওয়ার চিন্তা করে। এরপর একটা অচিন রাস্তায় তারা চলতে থাকে। তখন হঠাৎ রহমতের ঘুম ভাঙে। সে হামজাকে জিজ্ঞেস করে, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? তখন হামজা বলে, সামনে ট্রাফিক জ্যাম ছিল, এই জন্য শর্টকাট নিয়েছি। তারপর রহমত তাকে আবার জিজ্ঞেস করে, আমার সে ডান হাত কই গেল? হামজা বলে, তাকে তো বন্দুক আনতে পাঠিয়েছি। তখন রহমত বলে, আজকে বন্দুক আনার কথা ছিল, বন্দুক কে অর্ডার দিল? তখন হামজা বলে, বিয়ের দিন তো আপনিই বলেছিলেন যে এই ডেটই ফিক্স। কিন্তু রহমতের কেন জানে চিন্তা হতে থাকে যে আমার সাথে মনে হয় কোনো একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই, অচিন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এরপর রহমত হামজাকে গাড়ি সাইড করতে বলে যে তার হিসু চেপেছে, সে ইস্যু করবে। কিন্তু হামজা বলে, রহমত ভাই এই জায়গাটা আপনার জন্য সেফ না, আধা ঘন্টার মতো একটু চেপে রাখেন, সামনে যেয়ে আমরা দাঁড়াবো। আসলে হামজা মনে মনে প্ল্যান করে রেখেছিল। সে আসলে আসলামের সাথে অলরেডি ডিল করে এসেছিল যে এই রাস্তা দিয়েই সে রহমতকে নিয়ে আসবে এবং সামনে আসার পর তারা রহমতের উপর অ্যাটাক করবে। কিন্তু এসবের ধারণা রহমত যেন পেয়ে গিয়েছিল। সে হঠাৎ একটা চাকু বের করে হামজার পরে হামলা করে বসে এবং পাশে থাকা 2 জন লোকও তখন জেগে যায়। এরপর তাদের মধ্যে ধস্তাধস্তি হতে থাকে। এক পর্যায়ে গাড়িটা একটা পানির বারে মেরে দেয় এবং গাড়িটা থেকে সবাই সিটকে বেরিয়ে পড়ে। আসলামরাও একটু দূরে দাঁড়িয়েছিল। এই সাউন্ড শুনে তারাও গাড়ি নিয়ে এদিকে আসতে থাকে এবং তারা এসে রহমতের লোকদের সাথে গুলিগুলা শুরু হয়ে যায়। হামজা গাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। এরপর বিশাল ফাইটিং হতে থাকে। এক পর্যায়ে ফাইটিং হতে 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 রহমতের সব লোকজনকে আসলামরা মেরে ফেলে এবং এক পর্যায়ে এসে আসলাম এবং হামজা রহমতকে কাবু করে ফেলে। ঠিক তখনই আসলাম রহমতের গলায় একটা গুলি করে দেয়। এটা দেখে
দেখে হামজা অনেক অবাক হয়ে যায়, কারণ হামজা আসলামের সাথে ডিল করেছিল যে যতক্ষণ পর্যন্ত না তারা রহমতকে নিয়ে শহরের কাছাকাছি যায় ততক্ষণ পর্যন্ত সে রহমতকে মারবে না। তখন আসলাম খুব ভাব নিয়ে বলে, তাড়াতাড়ি ওর গলার কাছে কাপড় চেপে ধরো, তা নাহলে সে এক্ষুনি মারা যাবে। এরপর হামজা রহমতকে কাঁধে নিয়ে মেইন রোডে চলে আসে এবং একটি ট্যাক্সি দাঁড় করে সেই ট্যাক্সিতে নিয়ে তাড়াতাড়ি বলে হসপিটালে নিয়ে যেতে, এবং সেইখানে থাকা অবস্থাতেই সে রহমতের ডান হাতকে ফোন দেয় এবং বলে আসলামের লোকজন তাদের উপর গুলি বর্ষণ করেছিল, যার ফলে আমাদের অন্যান্য লোকজন সবাই মারা গেছে, আমিও অনেক বেশি ঘায়েল হয়েছে, কিন্তু রহমত ভাই খুবভাবেই ঘায়েল হয়েছে, তাকে বাঁচানো কষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমি এই হাসপাতালে যাচ্ছি, তোমরাও চলে এসো। হাসপাতাল যাওয়া পর্যন্ত রহমত বেঁচে ছিল, কিন্তু হাসপাতালে ঢোকার পরপরই রহমতের জানার সময় ছিল না, সে সেখানেই মারা যায়। এতে সুবিধা হয় যেটা, সেটা হলো সবাই ভাবতে থাকে হামজা রহমতকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে পারি নাই, অর্থাৎ হামজার পরে কেউ কোনো সন্দেহ করে না। এবং ওই বেবি ট্যাক্সি আলাও জার্নালিস্টের সামনে বলে যে হামজা রহমত ভাইকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। হামজা যেন তার জীবনই দিয়ে দিচ্ছিল রহমত ভাইয়ের জন্য। আসলে এটাই চেয়েছিল হামজা, যাতে সাপও মরে আর হামজার দিকে কারোর কোনো কুনজর না আসে, অর্থাৎ কেউ যেন তাকে সন্দেহ না করে। এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই আমরা সেই প্রথমে দেখা সেই আইবির অফিসার অজয়কে, যে আসলে বলতেছিল কিভাবে কি হয়েছে। এখানে আসলে তারা মিশন সেট করেছিল এমন লোকেদের নিয়ে যাদের কোনো পিছু টান নেই। আসলে তারা এই মিশনটা সেট করেছিল ক্রিমিনালদের নিয়ে, যাদের কোনো পরিবার নেই, যারা হয় ফাঁসির অপেক্ষায় আছে বা যাদের জীবনের কোনো লক্ষ্য নেই। তারা এই মিশনের মাধ্যমে তাদের জীবনে একটা লক্ষ্য করে দিয়েছে। হামজাও ছিল তেমন একজন লোক। হামজাকে ফুল ট্রেনিং দিয়ে এখানে পাঠানো হয়েছিল এবং সেই মিশনটাও সাকসেসফুলি কমপ্লিট করেছে। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে কয়েক বছর কেটে গেছে এবং হামজা করাচিতে পুরো কবজা করে নিয়েছে। আসলে সে করাচির যেটা হতে চেয়েছিল অর্থাৎ বাদশাহ, আসলে সে সেই বাদশাহ করাচির হয়ে গেছে। সে এখন পুরো করাচিতে একাই রাজ করে। এভাবে আসলে মুভিটা শেষ হয়, কিন্তু প্রশ্ন কিন্তু থেকে যায়, এই যে মেজর ইকবাল বা অন্যান্য যারা আছে এদের কি হবে, বা এই পুরো আইএসকে কিভাবে ধ্বংস করবে বা এর প্রতিশোধ কিভাবে হবে, এই সবকিছু মিলাই কিন্তু আমাদের একটা চিন্তায় ফেলে দিয়ে যায় এবং আমরা ভাবে মুভিটা যেন সমাপ্ত অসমাপ্ত থেকে যায়, কিন্তু সেখানেই চলে আসে টুইস্ট। আমরা মুভির লাস্ট সিনে দেখতে পাই যে রিভেঞ্জ 19 মার্চ 2026, অর্থাৎ 19 মার্চ 2026 সালে নতুন একটা মুভি রিলিজ পাবে, হয়তো তার নাম থাকবে রিভেঞ্জ এবং সেটা এই মুভির একটা পার্ট হবে। অর্থাৎ মুভিটা কিন্তু এখনো শেষ হয়নি, লাস্টে টুইস্ট রেখেই গেল। সো মুভিটা এই পর্যন্তই ছিল। আপনাদের এক্সপ্লোরেশন কেমন লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।